আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষমার আবেদন নামঞ্জুর, 50,000 টাকা জরিমানা। মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তনু হত্যার বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোড মার্চ, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। ঘটনা ধামাচাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে 4 বাংলাদেশি নিহত। সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে, বললেন মাশরাফি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নিঃশর্ত ক্ষমার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে দুই মন্ত্রীকে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্ষমার আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 8 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর মামলার রায়ের আগে প্রধান বিচারপতি এবং উচ্চ আদালত নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই আবেদনের উপর মন্ত্রীদের উপস্থিতিতে 3 কার্যদিবস শুনানি শেষে রোববার দুই মন্ত্রীর আবেদনই নামঞ্জুর করে দিয়েছেন প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চ। একই সাথে আদালত অবমাননার দায়ে 50,000 টাকা জরিমানার রায়ও দিয়েছেন আদালত। যে অপরাধের গুরুত্বটা এতই বেশি, তারা এই যে তাদের ক্ষমার প্রার্থনা করে যে দরখাস্ত দিয়েছেন সেটা তারা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে দুজন মাননীয় মন্ত্রীকেই 50,000 টাকা জরিমানা করেছেন। এই 7 দিনের ভিতরে জরিমানার অর্থ জমা না দিলে তাদেরকে 1 সপ্তাহের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে বলে, দণ্ড লাভ করতে হবে বলে তারা উল্লেখ করেছেন। দুই মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় দেখে এই আদেশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। সেই নিঃশর্ত ক্ষমা ওনারা গ্রহণ করেন নাই। আদালতের পূর্ণাঙ্গ যখন রায়টা প্রকাশ পাবে তখন আমার দরকার প্রয়োজনে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলব। আদালত তার আদেশে বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এই দুই মন্ত্রী প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, যা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল। ওই অনুষ্ঠানে আরো অনেকে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করলেও শুধুমাত্র এই দুইজনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটা করা হয়েছে যাতে বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করে। দুই মন্ত্রীর স্বপদে বহাল থাকা নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এই আদেশের পরিপ্রেক্ষিতে সারা দেশবাসী বুঝতে পারবে যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করা কোনো নাগরিকের পক্ষেই উচিত না। এটা সংবিধানের এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় মীর কাশেমের রায়ের দিন খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছিল আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদে থাকতে সংবিধান অনুযায়ী কোনো বাধা নেই। দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আজকের যে রায় হয়েছে এটা কিন্তু আমাদের সংবিধানের 58 ধারা অনুযায়ী এরকম কোনো বিধান নাই যে তারা মন্ত্রী থাকতে পারবে না। কাজে সংবিধানের বিধান অনুযায়ী ওনারা মন্ত্রী। তো সংবিধানের বিধানে যদি তাদের মন্ত্রিত্ব না থাকার এমন কোনো বিধান না থাকে তাহলে তাদের মন্ত্রিত্ব যাওয়ার তো প্রশ্ন ওঠে না। আরেকটি বিষয় আছে, এমনও হতে পারে যে সংবিধানে কিন্তু আবার এটা রিভিউ করার বিষয় আছে।
তো যদি মন্ত্রীরা এরকম উপদেশ পান বা অ্যাডভাইসড হয় তাহলে রিভিউরও একটা বিধান তারা কার্যকর করার জন্য চেষ্টা করতে পারে। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে রোড মার্চ শুরু হয়। এ সময় মঞ্চের পক্ষ থেকে খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সকালে শাহবাগ থেকে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লার অভিমুখে রোড মার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। কুমিল্লার পথে যাত্রা শুরু করার আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সাইনবোর্ড এলাকায় প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয়। পরে চিটাং রোড, কাঁচপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আমরা পথে পথে মানুষের সংহতি নিয়ে আমরা কুমিল্লা গিয়ে কুমিল্লার মানুষের সাথে সংহতি জানাতে চাই এবং আমরা আওয়াজ তুলতে চাই যে এই খুনি ধর্ষকদেরকে তাদের প্রাপ্য সর্বোচ্চ শাস্তি বুঝিয়ে দিতে হবে। এই সময় এলাকাবাসীও রোড মার্চের দাবির সাথে সংহতি প্রকাশ করেন। আমি জোর দাবি জানাই সরকারের কাছে যে তনু হত্যার বিচার দ্রুত করা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক। যারা এই কাজটা করছে তাদের ফাঁসি চাই এবং সমস্ত যারা ধর্ষক তাদের ফাঁসি, এর সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। রোড মার্চ শেষে বিকেলে কুমিল্লার কান্দির পাড়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আজও কুমিল্লা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। কুমিল্লায় সকাল থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়ক অবরোধ করেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেলা 12টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। আজও কেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে সুষ্ঠু তদন্ত কমিশন করছে না? আজও কেন দ্রুত বিচারের আওতায় এদেরকে আনা হচ্ছে না? আমরা এর বিচার চাই। এত মিছিল, এত মিটিং, এত প্রতিবাদ করা সত্ত্বেও সরকারের একটুও কেন টনক নড়ছে না? এর আগে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আমাদের তনুর হত্যার দাবিতে যে আমরা আন্দোলন করতেছি, আমাদের কোনো প্রশাসন ভালো ফিডব্যাক আমাদেরকে দিচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং যাতে করে আর কখনো কাউকে এভাবে প্রাণ হারাতে না হয়। কোথায় কিভাবে কি হয়েছে এটা আমার জানার মতো আগ্রহ না, কিন্তু যেই মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু, এটার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি। বেলা গড়ার সাথে সাথে শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ জোরদার হয়। এ সময় দোষীদের গ্রেফতারের দাবি করেন তারা। এদিকে তনু হত্যাকাণ্ডের রহস্য অচিরেই উদ্ঘাটিত হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে সকল হত্যাকাণ্ডের বিচার হবে। আমরা মনে করি তদন্তের আগে আমাদের কথা বলা উচিত নয়, তদন্ত শেষে আমরা জানাবো, আমরা সঠিক ঘটনাটা আপনাদেরকে জানাই দিতে পারবো বলে আমরা আশা করছি। তনু হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে সকাল 10টায় রাজশাহী 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষার্থী ফোরাম সহ বেশ কয়েকটি সংগঠন। এ সময় তরুণ হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে পঞ্চগড় ও নীলফামারীতেও মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্তরের মানুষ। তাসমিন আফরোজ, সময় সংবাদ। দর্শক, কুমিল্লাবাসীর এই আন্দোলনের সর্বশেষ খবর আমাদেরকে জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বক্তার মুন্না। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুন্না, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? মুন্না, আসলে আমি যেভাবে আজকে দুপুর থেকে আপনাদেরকে জানিয়ে এসেছি, দর্শকদেরকে আমরা যেটা জানিয়েছি যে আজকে সকাল থেকেই আজকে তনু হত্যার সোহাগী জাহান তনু হত্যার আজকে 7ম দিন। তো এই উপলক্ষে যত দিন যাচ্ছে কুমিল্লার মানুষ ততই ফুঁসে উঠছে। আজকেও এখানে আন্দোলন সংগ্রাম তারা করেছে। সকাল থেকে যেটা হয়েছে, এখানে সকালে ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে তারা মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে। ঠিক আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজে এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আছে ওইসব শিক্ষার্থীরাও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল। প্রায় 3 ঘন্টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখানে আপনার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরবর্তীতে এক পর্যায়ে এখানকার স্থানীয় সংসদ সদস্য আকাম বাহাউদ্দিন বাহার এবং এখানকার পুলিশ সুপার যিনি আছেন শাহ আবিদ হাসান,
তারা মিলে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, সেখানে কথা বলে তাদেরকে বুঝিয়ে তখন বলেছে, আশ্বস্ত করা হয়েছে যে তনু হত্যার সুষ্ঠু তদন্ত হবে এবং তাদের দোষী যারা তাদেরকে গ্রেফতার করা হবে। এই ধরনের যখন বক্তব্য তারা দিয়েছেন তখন সেই মুহূর্তে তারা তাদের অবরোধ মহাসড়কে প্রত্যাহার করে নেন। এরপরে দুপুরের পর থেকে আমি যখন যে জায়গাটাতে আছি কান্দির পাড়, এই কান্দির পাড়ের এই জায়গায় পূবালী চত্বর, এখানে গণজাগরণ মঞ্চ একটি সমাবেশ করেছে। এই গণজাগরণ মঞ্চ সমাবেশে ঘিরে এখানে অনেক মানুষ, বিভিন্ন শ্রেণীর নারী পেশার মানুষ, বিভিন্ন নারীরা এবং পুরুষ এখানে একত্র হয়েছে, যুবকরা একত্র হয়েছে। তাদের এখানে গণজাগরণ মঞ্চ কেন্দ্র করে এখানে ঢাকা থেকে এসেছেন, ইমরানের সরকার এসেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন এবং ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রেখেছেন। যেখানে সর্বশেষ এখানে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চ থেকে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী যে জিরো টলারেন্সের থেকে সেনাবাহিনী একদম সুস্পষ্টভাবে যেন একটা বক্তব্য দেন যে তারা এই তদন্তে তারা সরকারকে, পুলিশকে সহযোগিতা করবে। এই ধরনের বক্তব্য একটা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা তারা প্রয়োজন বলে মনে করেন। এবং একটা জিনিস তারা বলেছেন এখানে, এবং এখানে কর্মসূচিও ঘোষণা করেছেন। এর আগে তারা বলেছেন এখানে এবং বিভিন্ন রকমের বলছে যে এই ঘটনাকে ব্যাংকের বিভিন্ন টাকা লুটপাট এবং বিভিন্ন ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা হচ্ছে কিনা সরকারকে ওই ব্যাপারটা দেখার জন্য বলেছে। তারা দাবি জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একদম সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন যে তারা সুস্পষ্ট বক্তব্য দেওয়া তনু হত্যার প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেফতার করা হবে এবং এটা বিচার সুষ্ঠুভাবে হবে, তদন্ত সুষ্ঠুভাবে হবে। এই ধরনের সুস্পষ্ট বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এখান থেকে মঞ্চ থেকে তারা আশা করেছেন নেতৃবৃন্দরা। আর এর পরবর্তীতে বিকেলে সর্বশেষ একটু আগে সভা শেষ হয়েছে। সভা শেষ হওয়ার আগে এখানে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিটা বলা হয়েছে যে আগামীকাল গণজাগরণ মঞ্চ একটা কর্মসূচিতে বলেছে আগামীকাল সারা দেশে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যারা রয়েছেন তারা সকল স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ এবং মানববন্ধন করবে এবং একইভাবে আগামী 30 মার্চ সারা দেশে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘটের আহ্বান জানিয়েছেন বলে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই গণজাগরণ মঞ্চ থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অরবিতা, ধন্যবাদ মুন্না। দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন বক্তিয়ার মুন্না সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় যে নানা ধরনের প্রতিবাদ সভা হচ্ছে সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে কুমিল্লার কান্দির পাড়ের গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে 30শে মার্চ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 ঘন্টা ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তনুর পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে যখন প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি ধামাচাপা দেয়া হতে পারে বলেও আশঙ্কা তাদের। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে প্রভাবশালী যারাই জড়িত থাকুক তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি বিশ্লেষকদের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে রাজপথ, শহরের সীমানা পেরিয়ে পাড়া মহল্লা, এমনকি রাজনৈতিক পরিচয় ভুলে সবাই যখন তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার, তখন সন্দেহভাজন হিসেবেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তার পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যরাতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের? সন্তানহারা পরিবারটির সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশবাসী জানতে চায় কি ঘটেছিল তনুর সঙ্গে, আর মূল ঘটনা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর কিনা সেটাও প্রশ্ন তাদের। হত্যাকাণ্ড যেখানে প্রতিরোধ করতে পারেনি, সে যখন চরম পাশবিক নির্যাতনের শিকার হলো, সেটা যখন প্রতিরোধ করতে পারেনি, অথচ সেই ভিকটিম পরিবারকে আবার গভীর রাতে তুলে নিয়ে আসা, আমি হতবাক হয়ে যাই যে এই ধরনের এটিও এক ধরনের নির্যাতনের ঘটনা। প্রথমত এটা পুলিশকে দিয়ে করানো যেত, দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিকেটেড কেস মনে করেন ইনভেস্টিগেশনের প্রয়োজনে যদি লাগেও আপনি এটা দুপুরবেলা বা সকালবেলা এটা আসতে পারেন। এটার মধ্য দিয়ে একটা সিম্বলিক মিনিং সাধারণ মানুষের কাছে যায়
যে রাষ্ট্র খুবই ক্ষমতাশালী এবং এটা আপনি যদি কোনো কিছু বিচার চান সেক্ষেত্রে হয়তো একটা বাধা তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে জড়িত থাকে, এর দায়ভার পুরো বাহিনী না নিয়ে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। সরকারের তরফ থেকে যদি বক্তব্য, স্পষ্টতর কোনো বক্তব্য না পাওয়া যায়, জনমনের যে শঙ্কা, যে সন্দেহ, যে প্রশ্নগুলি উদ্রেক হয়েছে, এটা জনমনে এক ধরনের অসন্তোষের জন্ম দিবে। যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই রকম ভালো না, আমরা ধরেই নেই যে রাষ্ট্রের কাছ থেকে সে বড় রকম পাবে না। সাফল্য নিজেদের ঝুলিতে নিতে বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা তা বন্ধ করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে একে অপরের সম্পূরক হিসেবে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে অন্তত 4 বাংলাদেশি নিহত হয়েছেন। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এদের মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন যশোরের হাসান, রাজবাড়ীর আব্দুর রহিম ও ময়মনসিংহের হুমায়ুন কবির। অপরজনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে আমাদের বিস্তারিত জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক। 1200 কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত ত্রিপোলির ওখানে 2 মিলিশিয়ার ফ্রন্ট লাইনে আমাদের 3 জন কনফার্ম বাংলাদেশি মারা গেছেন, ওনাদের আমরা খবর পেয়েছি। এবং চতুর্থ ব্যক্তি যে না আছেন ওনারটা এখন পর্যন্ত আমরা কোনো কনফার্ম হতে পারছি না উনি কি বাংলাদেশি বা অন্য কোনো দেশীয়। চেষ্টা করছি ওই ডিটেলে স্পেশালি পাসপোর্ট এবং অন্যান্য জিনিসপত্রগুলি রিকভার করার জন্য। জাওয়াইয়া নামে আরেকটি শহর আছে ত্রিপোলির পশ্চিম দিকে অবস্থিত, ওখানেও আমাদের গত 2 সপ্তাহ ধরে অত্যন্ত প্রখর যুদ্ধ হচ্ছে এবং ওই যুদ্ধতেও কিন্তু ওখানে আমাদের অনেক বাংলাদেশি নার্সেস আছেন, ওনাদেরকেও কিন্তু আমাদেরকে রিলোকেট করে একটু দূরে বা সরিয়ে নিতে হয়েছে। আপনারা শুনেছেন হয়তো খবরে যে ইন্ডিয়ান নার্স এবং তার বাচ্চা মারা গেছে, ওখানে আমাদেরও 7 জন নার্স এবং ফ্যামিলি ছিল, তো ওনাদেরকে আমরা একটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলার সময় আরো থাকছে। নির্বাচনী প্রচারণায় সরগরম টাঙ্গাইলের 13টি ইউনিয়ন পরিষদ। প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতায় প্রার্থীরা। নির্বাচন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার দাবি কমিশনের। টি-20 বিশ্ব আসর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরে মাশরাফি বাহিনী। দলের সামগ্রিক পারফরম্যান্স হতাশ করলেও লড়াকু মনোভাবের কারণে কিছুটা হলেও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে অধিনায়ক মাশরাফির কণ্ঠে। সেই সঙ্গে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সামনের দিনগুলোতে আরও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন ম্যাশ। ভারতের কলকাতা থেকে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সামনে এমনটাই জানিয়েছেন তিনি। টি-20 বিশ্ব আসরের অভিযান শেষ, এবার ফেরার পালা। দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে তাই সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড়। নির্ধারিত সময়ই ঢাকায় অবতরণ করল মাশরাফিদের বহনকারী বিমানটি। ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে ক্রিকেটারদের বের হতে হতে আরও লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। সবার আগে বেরিয়ে এলেন টাইগার অধিনায়ক মাশরাফি। উপস্থিত গণমাধ্যম কর্মীদের কৌতূহলময় প্রশ্নবাণে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারলেন না তিনি। ব্যাখ্যা করলেন আসর থেকে প্রাপ্তি অপ্রাপ্তিগুলো। টি-20 ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড সেটআপটা তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন হয়তো বা ছোটখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে। ঘুরে ফিরে আসলো আবারও তাসকিন সানির প্রসঙ্গ। সঙ্গে ছিল পুরো আসরে ব্যাটিং অলরাউন্ডার নাসিরকে 1 ম্যাচও না খেলানোর ব্যাখ্যাও। তাসকিন দেখেন লাস্ট 8টা ম্যাচ খেলেছে, ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমি রেট বোলার সে। প্লেয়ার লাইক তাসকিনকে হারানো অবশ্যই ডিফিকাল্ট। নাসিরকে সিলেকশন হয়তোবা কোনো ম্যাচে যেহেতু শুভাগত গিয়েছে ওইখানে হয়তোবা আমরা শুভাগতকে খেলিয়েছি। তো আসলে এখানে টোটালি ওই একই কথা বলতে হবে যে কম্বিনেশনের কারণে। দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ধৈর্যও ধরতে বললেন বাংলাদেশের ক্রিকেট মাঠের এই কাণ্ডারি। দেশবাসীর উদ্দেশ্যে বলবো সবসময় ওনারা সাথে ছিলেন আমাদের, আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে। অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদেরও অনেক খারাপ লাগছে অ্যাটলিস্ট ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কঠিন ম্যাচ ইনশাল্লাহ জিতবো। নিজেদের পারফরমেন্সে হতাশ হলেও সামনের দিনগুলো নিয়ে আশাবাদী মাশরাফি। কারণটা পরিষ্কারই, টি-20 ফরম্যাটে টাইগাররা যে লড়াই করতে পারে সেই মনোবলের রসদটুকু তো এই আসর থেকেই তারা পেয়ে গেছে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানানো হয়। গত 23শে মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা জমা দেয়া চার্জশিটে আত্মহত্যা নয়, যৌতুকের টাকা না পেয়ে সিফাতকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। গত বছর 29শে মার্চ রাজশাহী মহানগরীর মহিষ বাথান এলাকায় সিফাতের মৃত্যু হলে শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করে। এর 4 দিন পর সিফাতের বাবা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীরা তাকে গোপনভাবে হত্যা করেছে এবং এটা নিয়ে অনেক রকম আমলাতান্ত্রিকতা চলতেছে। আমরা মূল হত্যাকারীর বিচার দাবি জানাচ্ছি। যদি এটাকে সম্ভব হয় যে ট্রাইব্যুনালের আওতায় নিয়ে এসে বিচার করা, তাহলে বরং সেটাই ভালো হয়। তাহলে এটা আমাদের দেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই বিচার সুনিশ্চিত করার দাবিতেই আজকে আমরা আবার মানববন্ধন করছি। আমরা আছি আন্দোলনে। সিফাত হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তার আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। 2005 সালে হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় শাহ এম এস কিবরিয়া সহ 5 জন নিহত হন। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক এমপি মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করেন। বাংলা সময় আরো থাকছে। লাঙ্গলবান্ধে পুণ্যস্নানে পদদলিত হয়ে 10 জনের মৃত্যুর 1 বছর পরও রয়ে গেছে তদন্ত কমিটির চিহ্নিত 19টি ত্রুটি। স্নানোৎসবে অংশ নিতে শঙ্কায় পুণ্যার্থীরা। হিলি সীমান্ত দিয়ে পাচারের সময় 3 শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় মাফিজুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সকালে হিলির ফকিরপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় সকালে ওই 3 শিশু ট্রেন দেখার জন্য স্টেশনে আসে। এ সময় মাফিজুল তাদের কাছে গিয়ে নিজেকে শিশুদের বাবার বন্ধু বলে পরিচয় দেয় এবং খাবারের লোভ দেখিয়ে একটি রিকশায় ওঠায়। রিকশাটি ফকিরপাড়া ওজন স্টেশনের কাছে পৌঁছালে শিশুরা কান্না শুরু করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মাফিজুলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। আমরা ওইদিকে যাচ্ছি আর ওই মানুষটা বললো যে তোমাদের বাড়ি পৌঁছে দিব। আমরা বলছি লাগবে না, আমরা বাড়িতে আসছি। আমার টিপে ধরছে, আবার নিয়ে গেল, নিয়ে যায় তোমার পরেটা খিলাবো। সকালবেলা আমরা হাঁটতেছিলাম, সেই সময় হচ্ছে 3টা বাচ্চা চিল্লাতে আমাদের আসে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে ঘটনাস্থলে দেখলাম একটা লোক ওই 3টা বাচ্চাকে ইন্ডিয়ায় পাচারের উদ্দেশ্যে ওইদিকে নিয়ে যাচ্ছে। তখন আমরা ঘটনাস্থলে ওই লোককে আটক করি। স্থানীয় জনতা আসামি সহ বাচ্চাদেরকে আটক করে রাখে এবং থানায় সংবাদ দেয়। অফিসার ইনচার্জ মহোদয় ডিউটি অফিসার হিসেবে আজকে আমাকে নির্দেশ প্রদান করলে আমি সেখানে যাই এবং বাচ্চা 3 জন সহ আসামিকে থানায় নিয়ে আসি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 70 জন চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইউপি নির্বাচনে প্রায় 70 জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। ইতিহাসে এটা কোনো নজির নাই। ইউপি নির্বাচনে প্রত্যেক আসনে 10-12 জন প্রার্থী থাকে, এটা বিরল ঘটনা। 11 জন মারা গেছে, এটাও বিরল ঘটনা। নামে গণতন্ত্র আছে, কাজে নাই। অনেকে ভয় দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য অনেক প্রার্থী মনোনয়ন দাখিল করতে পারে নাই। দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের 13টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। আর নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুর উপজেলার ইউনিয়নগুলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনার কথা বলছেন ভোটাররা। সৎ এবং নিষ্ঠা ভালো একটা লোককে ভোট দিতে চাচ্ছি, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক। যারা ব্রিজ, রাস্তাঘাট, এগুলা শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো কাজ করবে, আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। দলীয়ভাবে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নানা অভিযোগের পাশাপাশি ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। এই ইউনিয়নে যদি সঠিক নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাল্লাহ 75% ভোট ইনশাল্লাহ আমি একাই পাবো, আনারস মার্কা। দুর্নীতি মুক্ত করব, মাদক মুক্ত করব এবং গরিবের বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা কর্মীকে মারধর করা হয়েছে এবং হুমকি দমকি যথেষ্ট দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাবার দিবে না, এরকম একটা আমাদের নেতাকর্মীদের খুব চাপে রাখছে আর কি। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের থাকবে। আমাদের কাছে কোনো রকম অভিযোগ আমরা পাইনি, আমরা আসলে অবশ্যই আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব। আমরা 31 মার্চ দ্বিতীয় দফা নির্বাচনে জেলার 13টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 53 জন, সাধারণ এবং নারী সদস্য পদে 530 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। চাঁদপুর ও নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে শেষ দিনে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। চাঁদপুরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা। ফরিদগঞ্জ উপজেলার 14টি ও হাজীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে নড়াইলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। আগামী 23 এপ্রিল নড়াইল সদরের 7টি ইউনিয়নে নির্বাচন হবে। উচ্চ ফলনশীল ও নেরিকা জাতের আউশ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে প্রায় 2,31,000 কৃষককে প্রণোদনা হিসেবে 33,62,000 টাকার বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এতে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার প্রান্তিক কৃষকরা চাষাবাদে আরও উৎসাহিত হবে বলে জানান মন্ত্রী। প্রণোদনা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল আউশ আবাদে কৃষকদের উৎসাহিতকরণ, আবাদের এলাকা বৃদ্ধিকরণ, উফশী জাতের সম্প্রসারণ, ফসলসমূহের হেক্টর প্রতি ফলন বৃদ্ধি। মঞ্জুরিকৃত অর্থ 33,62,235 টাকা, যা 2,31,366 বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে। এ প্রণোদনার সুবিধা পাবেন 2,31,363 জন কৃষক। আজ 27 মার্চ। গত বছরের এই দিনে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নানের সময় পদদলিত হয়ে 7 নারী সহ 10 পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য 19টি প্রস্তাব দেয় এই কমিটি। পরে সরকার 350 কোটি টাকা ব্যয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কাজের প্রকল্প গ্রহণ করে। এরপর পেরিয়ে গেছে 1 বছর, কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি প্রথম পর্যায়ের সংস্কার কাজও। তাই এবছরও স্নানোৎসব কতটুকু নির্বিঘ্ন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন এলাকাবাসী ও আয়োজকরা। পাপমোচনের জন্য প্রতি বছরের নির্দিষ্ট তিথিতে দেশ বিদেশের হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করেন। মেলার আগে কাজকর্ম শেষ করতে পারবে না, এই দুইটা ভালোভাবে কাজ চলতেছে। তবে এই কাজটা চলছে ঠিক হয়, কিন্তু মেলার আগে যে অনুষ্ঠানটা হয় অষ্টমী স্থানের, ওই মেলার আগে যদি ব্রিজ কমপ্লিট করতে পারে তাইলে মানুষের চাপ এড়ানো সম্ভব। 3টা ভাবে কাজ শুরু হয়েছে। প্রথম কাজের মোটামুটি 2টা ব্রিজ যে ছিল, ব্রিজগুলো নতুন করে করা শুরু হয়েছে। একটা হয়তো এই 2-4-5 দিনের মধ্যে চালু হয়ে যাবে, আর ওইটা উৎসবের পরে হবে, কারণ এতগুলো কাজ একবারে তো সম্ভব না, তাই ফেস টু ফেস হচ্ছে।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি বের করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। র্যালি শেষে তারা মানববন্ধন করেন। প্রধানমন্ত্রী ভিশন 2021-এ যে কোটি কোটি টাকার মালিক হচ্ছে আমরা বিশ্বাস করি। এদিকে ভোলা সদর রোডে মানববন্ধনের আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। দেশের প্রধান সামুদ্রিক বন্দরের সূত্র ধরে চট্টগ্রামে প্রতিদিনই অনলাইনে হয় শত শত কোটি টাকার লেনদেন। দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান ক্ষেত্র বন্দর নগরী, কিন্তু এখনও সেখানে গড়ে ওঠেনি কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থায় এ খাতে যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের সূত্র ধরে বছরে অন্তত 25,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে কাস্টম হাউস। এছাড়া এখানে বড় বড় 100-র বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শত শত কোটি টাকার লেনদেন হয়। আর রাজস্ব আদায় থেকে শুরু করে সব লেনদেনই হয়ে থাকে অনলাইনে। তবে হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির প্রেক্ষিতে উঠে এসেছে এখানকার সাইবার সিকিউরিটির বিষয়টি। এই ক্রাইমটা বন্ধে আমাদের আসলে স্পেশালাইজড কোনো ইউনিট আমরা তৈরি করিনি। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে নিয়ে এসেই আমরা ডিবিতে কিছু তাদেরকে সংগঠিত করেছি এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। সাইবার অপরাধের বিচারের জন্য দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালটি ঢাকায়। তাই যে কোনো সাইবার সংক্রান্ত সমস্যার সমাধানে সবাইকে ঢাকামুখী হতে হয়। যেগুলা সাইবার অপরাধের জন্য খুবই এসেনশিয়াল, সে সমস্ত জিনিসগুলোতে ইউনিট না থাকার কারণে পূরণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হ্যাকারদের প্রতিরোধে দক্ষ এবং কার্যকর সাইবার সিকিউরিটি সিস্টেম গড়ে তোলার কথা বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। যতই ডিজিটালাইজেশন বাড়ছে ততই কিন্তু হ্যাক করার ইয়াটা বাড়ছে, আশঙ্কাটা বাড়ছে। তাহলে যেটা হবে, হ্যাকাররা ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যাংক ধরতে পারে। যে কোনো ধরনের সাইবার অপরাধের জন্য এখানে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, ঢাকার সাথে সাথে চিটাগং একসাথে শুরু করে দরকার। আর্থিক খাতে যেই ধস এখন মানুষের যে আস্থা নষ্ট হয়েছে, বাণিজ্য খাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের ছাপ ফেলবে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোর 500-র বেশি শাখার পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে নগরী ও জেলার বিভিন্ন স্থানে। রয়েছে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরে ড্রেজারের পাইপের নিচে চাপা পড়ে নাইম নামে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চর গোবিন্দপুর এলাকায় কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলনের জন্য লোহার পাইপ নামাচ্ছিল শ্রমিকরা। এ সময় পাশেই দাঁড়িয়েছিল শিশু নাইম। এক পর্যায়ে অসাবধানতা বশত একটি লোহার পাইপ শিশুটির মাথার উপর পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় নাইমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল থেকে 6 শ্রমিককে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। সিলেট কেন্দ্রীয় গির্জায় ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মের অনুসারীরা জমায়েত হন। এ সময় তারা খ্রিস্টান ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্টার সানডে উদযাপন করেন। সকালে নগরীর নয়া সড়ক এলাকার সিলেট কেন্দ্রীয় গির্জায় জমায়েত হন খ্রিস্টান ধর্মের অনুসারীরা। পরে ইস্টার সানডে উপলক্ষে পবিত্র বাইবেল পাঠ ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই দিনটির তাৎপর্য তুলে ধরেন গির্জার পুরোহিত। আমরা এই দিনটি উদযাপন করি কারণ এই দিনে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। উনি মৃত্যুবরণ করে আজকের দিনে পুনরুত্থিত হয়েছিলেন। সবার একটাই প্রার্থনা থাকে যেন এই বছরটা আমরা বারবার ফিরে পাই। তিনি মানব শিশু হয়ে এই পৃথিবীতে এসে যে তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমি এসেছি জীবন দিতে যেন মানুষ, পাপী মানুষ জীবন উপচয় পায়। শরীয়তপুরে হয়ে গেল 100 বছরের ঐতিহ্য মাছ ধরা উৎসব। দামুড়টা উপজেলার শীতলকাঠি গ্রামে এই উৎসবের আয়োজন করে গ্রামবাসী। সকাল 8টা থেকে নানা প্রকার জাল নিয়ে দিঘিতে মাছ ধরতে নামে শতাধিক জেলে। ঐতিহ্যবাহী উৎসব দেখতে দিঘির চারপাড়ে ভিড় করে শিশু কিশোর সহ সব শ্রেণীর মানুষ। রুই, কাতলা ও সিলভার কার্প সহ নানা প্রজাতির দেশীয় মাছ দেখে খুশি দর্শনার্থীরা। উৎসবকে কেন্দ্র করে দিঘির চারপাশে মুড়ি মুরগি সহ নানা পণ্যের পসরা সাজায় দোকানিরা।
এছাড়া চরকায় চড়ে আনন্দ উপভোগ করে ছোট ছোট শিশুরা। আয়োজকরা জানান, প্রতি বছর তারা 32 জন মিলে দিঘিতে মাছ চাষ করেন। পরে চৈত্র মাসে দিঘির পানি কমে আসলে মাত্র 50 টাকার টিকিট দিয়ে মাছ ধরার ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেন তারা। মাছ ধরা উপলক্ষে আমাদের প্রত্যেক বছর একবার অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে 101টা জাকি জাল নামে আর 40টা জাগ আছে। এই জাগ জাল দিয়ে বের দেওয়া হয়, মাছ ধরা হয়। 40 বছর ধরে আমি এইরকম মাছ ধরে যাচ্ছি, কিন্তু খুব আনন্দ হচ্ছে। এইভাবে মাছ প্রতি বছরই আনন্দ করে মাছ ধরা হয়। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী কমল দে, যাচ্ছি সরাসরি তার কাছে। কমল। ধন্যবাদ সৌমিত্র। মূলত 1982 সাল থেকে কিন্তু 27 মার্চ তারিখ থেকে বিশ্ব নাট্য দিবস হিসেবে পালন করা হচ্ছে বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চ রয়েছে মুক্ত মঞ্চ। সেখানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। সন্ধ্যা ঠিক 6টা বাজে আমরা দেখেছি এই অনুষ্ঠান শুরু হয়েছে। তার আগে আধা ঘন্টা পর্যন্ত শিল্পকলা একাডেমির যে মুক্ত মঞ্চ তার আশপাশের এলাকাতে যে নাট্যকর্মী তনুর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি তারা মানববন্ধন রচনা করেছিল এবং আধা ঘন্টাব্যাপী মানববন্ধনের পর শুরু হয়েছে তাদের আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল একক সঙ্গীত অনুষ্ঠান এবং একক সঙ্গীতের পর এখন চলছে নাচ, এরপর শুরু হবে পথনাটক। আপনি জানেন যে কিন্তু বাংলাদেশের যে পথনাটক একটি দিগন্তকারের সূচনা করছে সাংস্কৃতিক জগতে, তারা পিছিয়ে নিয়ে বন্ধনগরী চট্টগ্রামও কিন্তু আমরা জানি প্রায় 30টির বেশি নাট্য সংগঠন রয়েছে যারা নিয়মিত নাট্যচর্চা করে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম যে আজকে অনুষ্ঠান করেছে নাট্য দিবস উপলক্ষে, তাদের যে অনুষ্ঠানমালা তারা সেই অনুষ্ঠানমালা শুরু করেছে ঠিক 5:30টায়। তবে তারা আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি তারা যে নাট্যকর্মী তনুর প্রতি নিবেদন করেছে, তারা বলেছে তারা দাবি জানিয়েছে যে এই অনুষ্ঠান থেকে তারা মানববন্ধন করেছে এবং তারা তনু যে হত্যাকারী দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন। তারই অংশ হিসেবে মানববন্ধন শেষ হলো এক গান, এখন চলছে মঞ্চে চলছে নাচ। আমরা দেখেছি এখানে বিন্দু নাচ করছে যে প্রমাবন্তী যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ টিম। এরপর শুরু হবে মুক্ত মঞ্চের মতো নাটক শুরু হবে। আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রামের সভাপতি রয়েছেন সাইফুল ইসলাম বাবুর সাথে, তিনি আমাদেরকে বলেছেন নাট্যকর্মীরা কিন্তু প্রথম থেকেই তনুর যে হত্যার প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। তারা আছে নাট্য দিবসের দিনও কিন্তু তারা পিছিয়ে ছিল না। তারা আজকে নাট্য দিবসের দিনে কিন্তু তনুর হত্যার বিচার দাবি করেছেন। এক্ষেত্রে সর্বস্তরের নাট্যকর্মীরা কিন্তু আজকে যে অনুষ্ঠান চলছে প্রতিবাদী কর্মসূচির সাথে সাথে এই নাট্য দিবস পালন দুটি কর্মী তারা সমান তালে চালিয়ে যাচ্ছেন। এই শিল্পকলা একাডেমির মঞ্চের মধ্যে আমরা যে মঞ্চে যেমন নাচ চলছে, বিপুল সংখ্যক নাট্যকর্মী সহ মঞ্চকর্মীরা কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠান চলবে রাত 10টা পর্যন্ত। এই নাচের পর শুরু হবে মূলত নাটক। আমি একটু পিছনের দিকে যাই। মূলত 1962 সালে কিন্তু পৃথিবী জুড়েই এই 27 মার্চ থেকে নাট্য দিবস হিসেবে পালন করা হয়। তার ধারাবাহিকতা 1982 সালেই বাংলাদেশের প্রথম 27 মার্চকে সরাসরি ছিলাম চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিশ্ব নাট্য দিবসের অনুষ্ঠান চলছে, সেখানে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ক্ষমার আবেদন নামঞ্জুর, 50,000 টাকা জরিমানা। মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তনু হত্যার বিচার দাবিতে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোড মার্চ, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ। ঘটনা ধামাচাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। লিবিয়ার বেনগাজিতে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে 4 বাংলাদেশি নিহত। সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি।
দর্শক, এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।